আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আসলে ভালো থাকারও কথা না। দেশ ক্রাইসিস এর ভিতরে আছে। শুধুমাত্র দেশ না, সারা পৃথিবী আসলে ক্রাইসিস এর ভিতরে আছে। তো এই ক্রাইসিস এর ভিতরে আসলে আমরা কেউই খুব একটা বেশি ভালো না। তারপরও পৃথিবীর নিয়মে আমাদের ভালো থাকতে হয়। এজন্য আমরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তো আজকে টোটালি ডিফারেন্ট টাইপের একটা বুক রিভিউ করব। আ আমি জীবনে কখনো এই টাইপের বুক রিভিউ করিনি। সেটা হচ্ছে একাডেমিক একটা বই। এরকম কিছু না যে আমি ৫ দিন ইংলিশ শিখুন, ১০ দিন ইংলিশ শিখুন বা এই বইটি পড়লে আপনি এ প্লাস পেয়ে যাবেন। এই টাইপের কোনো একাডেমিক বই না। আমি যেহেতু মানে ডিফারেন্ট টাইপের ভিডিও বানানোর চেষ্টা করি অ্যান্ড আমার এই একাডেমিক বুকটাও একটু ডিফারেন্ট। সেটা রিলেটেড আমি অনেকগুলো বই পড়ছি। সেটা হচ্ছে আমি দেখাই এক, এক করে। আমি হচ্ছে উনি একাডেমিক বইও লেখে। অনেকগুলো বই কি উনি উনার লাইফে যতগুলা বই পড়ছে মোটামুটি সবগুলাই হয়তো আমি পড়ে ফেলছি। I don't know। আর রকমারিতে এগুলো এভেইলেবল ছিল। এগুলো পড়ে ফেলছি। এই যে তার একটা বই, এই বইটা আমি রিভিউ করছি যে, 'পাগলি তোমার সঙ্গে ভ্যাবাচাকা জীবন কাটাবো।' তারপর হচ্ছে 200 ডেজ, তারপর হচ্ছে 'মানবী, মানবী', তারপর হচ্ছে 'সাইকো', তারপর হচ্ছে 'চন্দ্রগ্রহণ'। মোস্ট প্রবাবলি আমি ১ম পড়ছি 'চন্দ্রগ্রহণ' এই বইটা। তারপর হচ্ছে বাকিগুলো আস্তে, আস্তে পড়ছি। অ্যান্ড obviously একজন লেখকের আপনি যখন সবগুলো বই পড়ে ফেলেন, তার মানে একটা লেখা ভালো লাগছে বা একটা লেখা আপনাকে ওলটপালট করে দিছে। এভাবে অরটা ইউজ করা ঠিক না। ওলটপালট করে দেওয়া বা এই টাইপের অর্ড ইউজ করা ঠিক নয় তো। বাট খুব বেশি ভালো লাগছে দেখি একটা বই পড়ার পর মানুষ অন্য বইগুলো কেনে। তো আজকে আমি যে বইটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে 'টিফিন উদ্ভিদ বিজ্ঞান।' আমাকে যেকোনো সময় অনেকে হচ্ছে একাডেমিক বই এমনি বইও পাঠানোর ট্রাই করছে বা বললে কেউ যদি বলে যে এই টাইপের বই রিভিউ করতে হবে এবং টাকা অফার করলে আমি obviously সাথে, সাথে মানা করে দিই প্লাস বলে দিই যে আপনার বইটার নামটা বলেন। যদি ভাল লাগে আমি কিনে নিজে রিভিউ করে মানে নিজে কিনে তারপর রিভিউ করব। বাট এই বইটা যখন আ এই যে বায়োলজি এডিটরস এর পক্ষ থেকে এই বইটার জন্য যখন কনট্যাক্ট করা হলো আমি সাথে, সাথে বলে দিছি। obviously I'd love to do it because আ আমি আসলে এই বইয়ের যে ১ম ভার্সন যেটা এই যে টিফিন উদ্ভিদ বিজ্ঞান এটাই শুধুমাত্র ৬ টা অধ্যায় ছিল। এটা ইন্টারে বসে পড়ছি। আরেকটা ছিল টিফিন প্রাণীবিজ্ঞান। I don't know মানে ২ টাই কিন্তু একেবারে ছোট। ছোট, ছোট বলতে হচ্ছে ৬ টা বা ৭ টা করে অধ্যায় আছে। ৬ টা বা ৭ টা করে অধ্যায় আছে। প্রত্যেকটায় বাকি অধ্যায়গুলো কিন্তু নাই। উদ্ভিদ বিজ্ঞানের বাকি অধ্যায়গুলো নাই, প্রাণীবিজ্ঞানের বাকি অধ্যায়গুলো নাই। আর এটা হচ্ছে কমপ্লিট একেবারে। এক্ষেত্রে হচ্ছে সবগুলো অধ্যায় একেবারে আছে। একেবারে মেইন বইয়ের মধ্যে যতগুলো অধ্যায় আছে ওই অধ্যায়গুলো আছে। এখন কথা হচ্ছে এটা তো দেখে তো মনে হচ্ছে যে নরমাল অ্যা একটা একাডেমিক বইয়ের মতই। বাট নরমাল একাডেমিক বই না। আমি অনেক আগে থেকে বলে আসছিলাম যে আমি একটু ডিফারেন্ট টপিক এ কথা বলি যে আমি সবসময় বলে আসছি যে একজন স্টুডেন্ট ভালো স্টুডেন্ট তার মানে এটা না যে ভালো সে টিচার হবে। আমরা সবসময় এইভাবে ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করে একেবারে প্রাইমারি লেভেল পর্যন্ত আমরা মনে করি একজন মানুষ ভালো স্টুডেন্ট, সে স্টুডেন্ট হিসেবে ভালো, তার মানে সে টিচার হিসেবে ভালো হবে। এইটা একেবারে আমার ওপিনিয়ন হচ্ছে একেবারে মানে ফালতু একটা কথা। একজন মানুষ স্টুডেন্ট হিসেবে ভালো হবে তার মানে এই না যে সে টিচার হিসেবে ভালো হবে। তো অ্যা টিচিং জিনিসটা একটা আলাদা আর্ট এবং এই যে টিচিং জিনিসটা আলাদা একটা আর্ট বা একটা আর্ট ফর্ম, আলাদা একটা জগৎ থাকে টিচারের নিজের। মানে ওই বোর্ডের সামনে উনার নিজের আলাদা একটা জগৎ থাকে। সেইটা সর্বপ্রথম আমি আবিষ্কার করছি রাজীব ভাইয়ের কাছ থেকে। তো রাজীব ভাইকে সবাই ভালোবেসে আজিব ভাই বলে। যাই হোক এটা ডিফারেন্ট ইস্যু। তো উনি ১ম বলছিলেন যে, "আমার আসলে এই বোর্ডের সামনে আলাদা একটা জগৎ আছে।" তো আমি আসলে তখন এক্সপ্লোর করছি যে আসলে বায়োলজি আমরা যেইভাবে নরমালি যেইভাবে পড়ি, বায়োলজি আসলে ওইভাবে পড়া মানে ওইভাবে বায়োলজি পড়ার কথা না। বায়োলজি আমরা 99% স্টুডেন্ট আপনি দেখে মুখস্থ করি। তো উনার কাছ থেকে আমি সর্বপ্রথম বুঝি যে বায়োলজি আসলে মুখস্থ করা জিনিস না। বায়োলজি জিনিসটার ভিতরে একটা মানে অন্য ধরনের ইন্টারেস্ট আছে। আমি আসলেই বায়োলজি হেটার্স। ট্রু বায়োলজি হেটার্স যদি বলা যেতে পারে, বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি হেটার্স। কারণ আমার যেহেতু ADHD আছে, তো আমি কিছুই মনে রাখতে পারি না। কিছু না মানে কিছুই না, একেবারে কিছুই না। যেমন ইন্টারমিডিয়েটে মোস্ট প্রবাবলি খুব কত ৩০০ বা ৪০০ র মতো সূত্র ছিল, সবগুলো সূত্র। আমার বাসার এমন কোনো কাজ নাই, ক্লাস নাই যেখানে আমি হচ্ছে সূত্রগুলা মার্কার দিয়ে লিখিনি। অপর ভাই একবার বলছিল মেবি যে, "বিভিন্ন জায়গায় লিখবা তাহলে হচ্ছে এটা মুখস্থ হয়ে যাবে।" আমার বুক সেলফ এর কাজ, তারপর হচ্ছে ফ্রিজ, অ্যাকোয়ারিয়াম, তারপর হচ্ছে মনিটরের উপর লিখে ফেলতাম। আয়না, ড্রেসিং টেবিলের আয়না, আলমারির আয়না, তারপর হচ্ছে বাথরুমের সব জায়গায় লিখে ফেলতাম। তারপরেও কিন্তু আমি জাস্ট ৩০০ টা সূত্র মুখস্থ করতে পারিনি। বাট এখন এরকম একটা মানুষের পক্ষে বায়োলজি মুখস্থ করা আসলে এটা ইম্পসিবল। তারপর আমি কিন্তু অনেকখানি পড়ে ফেলছিলাম। ইন্টারে বায়োলজি বই আমি প্রায় পুরোটাই পড়ে ফেলছিলাম। এবং সেটা অনেকটা পসিবল হয়েছে শুধুমাত্র এই ২ টা বইয়ের জন্য। এখন এই ২ টা বই কি আছে এই বই ২ টায়? মানে এই কেন আমি এত করে বলতেছি? এই বই ২ টা আমার আগে থেকে রিভিউ করার ইচ্ছে ছিল। শুধুমাত্র যে তারা বলছে বায়োলজি ট্রাস্ট থেকে রিভিউ করার জন্য এজন্য রিভিউ করতেছি। ব্যাপারটা এরকম না। এই ২ টায় কি আছে এমন? কথা হচ্ছে আরেকটা কথা বলি, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি এইটা আরো একবার রিয়ালাইজ করছি যখন আমি হচ্ছে টিচিং প্রফেশন এ আসি। দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত ক্লাস 6 থেকে 8 এর বিজ্ঞান যখন পড়াইতে ফিজিক্স টিচার হওয়া সত্ত্বেও আমার হচ্ছে বায়োলজির
চ্যাপ্টারগুলো 6 থেকে 8 পর্যন্ত বিজ্ঞানের যে বায়োলজি রিলেটেড চ্যাপ্টারগুলো ওগুলো পড়াতে হয় এবং ওইগুলো পড়াতে গিয়ে আমি দেখি যে এখানে আরো অনেক জিনিস আছে যেগুলো আসলে কখনো এক্সপ্লোরই করা হয় না। স্টুডেন্টরা তো এক্সপ্লোর করেই না। ইনফ্যাক্ট বেশিরভাগ টিচারও এক্সপ্লোর করে না। তখন আমি ইন্টারে যতটুকু পড়ছি বই ২ টা তার চেয়ে বেশি এই যে যেতগুলা যা বইয়ের পৃষ্ঠার যে অবস্থা হইছে, ইন্টারে মোটামুটি নতুনই ছিল। কারণ অল্প সময় পড়ছি। শর্ট সিলেবাস ছিল, তারপর হচ্ছে করোনা ছিল। খুব একটা বেশি পড়া হয় নাই। তো যতটুকু পড়ছি। বাট এই যে এই অবস্থা হইছে বইয়ের, এটা অবস্থা হইছে কিন্তু আমার টিচিং প্রফেশনে আসার পরেই। আমি প্রত্যেকটা চ্যাপ্টার যেই আর্থপোডা পড়বো, তারপর হচ্ছে কি যেন হাইড্রার স্ট্রাকচার আরো কত কিছু ছিল। সো ওইগুলো প্রত্যেকটা পড়ানোর সময় আমি এই বইটা থেকে দেখে মানে তারপর শুরু করছি। এখন এই বইটি কি আছে আসলে? প্রত্যেকটা টপিকের শুরুতে বা প্রত্যেকটা টপিকের সাথে রিলেভেন্ট একটা স্টোরি আছে। যে হ্যাঁ, একটা স্টোরি হচ্ছে হিস্টোরি আরেকটা হচ্ছে স্টোরি। হিস্টোরিটা কি? যে ওই টপিকের নামটা কিভাবে আসলো বা এই টপিকটা কে আবিষ্কার করছে এরকম। এটা কিন্তু রিলেটেড না। ডিরেক্টলি ওইটার সাথে বইয়ের সাথে রিলেটেড না বা পরীক্ষার হলে কাজে লাগবে বা পরীক্ষার সময় কাজে লাগবে এরকমও না। জাস্ট এটাকে ইন্টারেস্ট ফিল করার জন্য যাতে একটা স্টুডেন্ট ইন্টারেস্ট ফিল করে যে হ্যাঁ, এই জিনিসটা আমার এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং বা এই জিনিসটা অনেক মজা। তারপর হচ্ছে একটা স্টোরি। ওই স্টোরিটা কি? ওই স্টোরিটা হচ্ছে মানে যে যাতে তুমি মনে রাখতে পারো। ধরো একটা লেটস সে আইনস্টাইনের একটা ফানি স্টোরি দেওয়া আছে। সো ওইটা কি জন্য? জাস্ট বইয়ের যেই তথ্যগুলো আছে এগুলো মনে রাখার জন্য একটা স্টোরি দেওয়া আছে। আরেকটা সবচাইতে ইন্টারেস্টিং জিনিস যে আমরা এই যে সায়েন্টিফিক ওয়ার্ড গুলা বা ইংলিশ থেকে বাংলাটা যেখানে আসছে, তো ওই বাংলাটা কিভাবে আসছে? বাংলাটায় শুধু একটা নাম থাকলো, ওই নামের আরেকটা বাংলা চলে আসছে যেটার সাথে একটার সাথে আরেকটার সাথে কোনো সম্পর্ক নেই। এরকম কি হয়? অবশ্যই না। তারপর ধরেন ইংলিশ নামটাও বা ল্যাটিন নামটা ওইটা কিভাবে আসলো? সবগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই। বাট এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডের স্টোরিটা যখন জানতে পারে একটা স্টুডেন্ট তখন কিন্তু সে আরো বেশি ইন্টারেস্ট ফিল করে। তো আমি সবসময় চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে এগুলো বোঝানোর জন্য। আমি প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে আমি বুঝাই নিই যে এটা কিভাবে আসছে, কোন জায়গা থেকে, কত আ সালে এটা শুরু হয়েছিল বা কোন কাহিনী ক্যাচালের মাধ্যমে এই জিনিসটা এক্সপ্লোর করা শুরু করছিল মানুষ। তারপর হচ্ছে এই জিনিসগুলো পড়ানো শুরু করি এবং প্রত্যেকটা চ্যাপ্টারে বা প্রত্যেকটা টপিকে আমি স্টোরি বিল্ড করার চেষ্টা করি। এখন স্টোরিটা কেন এত ইম্পোর্টেন্ট? আমি বারবার সবসময় স্টোরি বিল্ডিং এ কেন ফোকাস দিই? দেখেন মানুষের অ্যাটেনশন স্প্যান কিন্তু খুব দ্রুত মানে ড্রাস্টিক্যালি ড্রপ করতেছে। এত দ্রুত ড্রপ করতেছে মানে আমাদের ইমাজিনেশন এর বাইরে। রিলস এবং শর্টস ভিডিও দেখলে হয় কি? মানে এটার মেইন রিজন হচ্ছে রিলস এবং শর্ট ভিডিও। রিলস এবং শর্ট ভিডিওতে আমি এইভাবে এক্সপ্লেইন করি। এটা আমি মোস্ট প্রবাবলি অ্যান্ড্রু হুবারম্যানের একটা ভিডিওতে দেখছিলাম যে, যখন ধরো তুমি একটা রোমান্টিক রিল দেখতেছো। রোমান্টিক রিলে তোমার ব্রেইনটা এক জায়গায় ফিক্সড হইতেছে। তারপর ধরো তুমি একটা স্পোর্টস রিলেটেড রিল দেখতেছো। তো তখন কি তোমার ব্রেইনটা অন্য একটা জায়গায় ফিক্সড হইতেছে। তারপর ধরো অন্য একটা ধরো মোটিভেশনাল রিলস দেখতেছো। তখন ব্রেইনটা অন্য একটা জায়গায় ফিক্সড হইতেছে। দেখো, ব্রেইনটা কিন্তু এক জায়গায় মানে এক জায়গায় স্থির নাই। হ্যাঁ, একটা মোডে যাইতেছে, তারপর অন্য মোডে শিফট হইতেছে, তারপর অন্য মোডে শিফট হইতেছে। তার মানে কি এরকম ওয়েভের মতো বা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ওয়েভ তো একটা প্যাটার্ন আছে বা বিচ্ছিন্নভাবে ছোটাছুটি করতেছে। দ্যাটস হোয়াই ও ব্রেইনটা আসলে অভ্যস্ত হয়ে যায় যে আমি আসলে কোন জায়গায় ফিক্সড থাকব না। আমি ১২ ভাতারিতের মতো আজকে এই জায়গায় কালকে ওই জায়গায় এরকম। সরি ফর দ্যা ওয়ার্ড মানে স্লিপ অফ টাং বের হয়ে গেছে কিছু করার নাই। তো এরকম আজকে এই জায়গায় কালকে ওই জায়গায় এরকম ডিফারেন্ট জায়গায় ঘোরাফেরা করতে থাকবো। তো দ্যাটস আমাদের অন্য কোন কিছুতে কিন্তু আমরা অ্যাটেনশন দিতে পারি না। তো এখন এইটা থেকে এইখানে স্টুডেন্টরা কিন্তু স্ট্রাগল করতেছে। এখন আমরা জাস্ট শুধুমাত্র স্টুডেন্টদের দোষ দিই। হ্যাঁ, অবশ্যই ওদের দোষ আছে। বাট এমন না যে এখন ওরা করবে কি? ওরা এডিক্টেড হয়ে গেছে। যুগের মানে চাহিদা মিটাইতে যায় ওরা এডিক্টেড হয়ে গেছে। এখন এজ এ টিচার আমাদের তো কেউ তো আগায় আসতে হবে যে হ্যাঁ, আমরাও ট্রাই করি ওরা যাতে অ্যাটেনশনটা দিতে পারে। সো এর একমাত্র ওয়ে হচ্ছে স্টোরি বিল্ডিং। আপনি যখন স্টোরির দিয়ে ওকে বোঝানোর চেষ্টা করবেন, ১ম এই যখন একটা হুক দিবেন বা কোন একটা স্টোরি দিবেন তখন কিন্তু ওর সাথে ওইটার সাথে কানেক্টেড হয়ে যাবে। তখন ও চাইলেও ওইটা থেকে বের হয়ে যেতে পারবে না। যখন আমরা একটা মুভি দেখি, আমরা মুভি দেখার সময় উঠি না কেন? কারণ কি ১ম ৫ থেকে ১০ মিনিট কিন্তু আমাদের কষ্ট হয়। অ্যাটেনশন বিভিন্ন দিকে চলে যায়। ফোন টিপতে ইচ্ছা করে বা অন্য কোনো দিকে মনোযোগ চলে যায়। বাট যখন আমরা স্টোরিটার ভিতরে ঢুকে যাই, তখন কিন্তু আমরা অন্য কোনো দিকে আর মনোযোগ দিতে পারি না। পড়াশোনা বা ক্লাসের ব্যাপারটা অনেকটা এরকম যখন আপনি হচ্ছে স্টোরিটার ভিতরে ঢুকে যেতে পারবেন বা একটা স্টুডেন্টকে আপনি স্টোরির ভিতরে আনতে পারবেন, তখন কিন্তু ও ১ম ২-১ মিনিট কষ্ট হলেও বা অ্যাটেনশনটা ওইটার ভিতরে চলে গেলে আর কিন্তু ব্যাক করবে না। সো এই কাজটাই করতেছে এই বইটা। এই মানে রাজীব ভাই ট্রাই করতেছে। তো একাডেমিক ইসের কথা বললাম, টিচিং এ স্টোরি বিল্ডিং এর কথা বললাম। এখন স্টোরি রিলেটেড আরেকটা কথা বলি। সেটা হচ্ছে রাইটার। দেখেন একটা রাইটার জানে যে একটা মানুষের মনের কোন জায়গায় হিট করলে মানুষটা আজীবন মনে রাখবে বা মানুষের অ্যাটেনশনটা গ্র্যাব করা যাবে বা কি বলে? অ্যা মোস্ট প্রবাবলি আনিসুল হক একটা ইন্টারভিউতে বলেছিলেন যে, অ্যা আপনি যখন একজন পলিটিক্যাল লিডার আপনি কিন্তু জানেন না অ্যা যে একটা মানুষের মনের কোন জায়গায় কি থাকে। কিন্তু আমি এজ এ রাইটার আমি একটা মানুষের কোন জায়গায় কি থাকে ওইটা তো জানি। প্লাস আমি হচ্ছে আমি ওই মানুষটার মনের এমন একটা জায়গায় পৌঁছাইতে পারবো
যেই জায়গায় আপনি কখনো পৌঁছাতে পারবেন না। এখন আমাদের দিনে হয়েছে কি যে স্টুডেন্ট ভালো স্টুডেন্ট সে পারে তার মানে হচ্ছে সে টিচার হয়ে যায় বা সে বই লেখে। এরকমই তো হয়। যে আমাদের কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক বলছিলেন যে, "আমি মুখস্থ করে" খুব গর্বের মানে এটা আমাদের জাতিগতভাবে একটা লজ্জার বিষয় যে একজন টিচার সে বই লেখে, সে লিখতেছে যে, "আমি মুখস্থ করে রসায়নে ফার্স্ট ক্লাস পাইছি।" তারপরে হ্যাং-ত্যাং বহুত কিছু বলতেছিল। হ্যাঁ, অবশ্যই সত্য। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সত্য। বাট একজন টিচার ওপেনলি এরকম বলতেছে এটা খুবই মানে আমার ওপিনিয়ন হচ্ছে এটা খুবই একটা লজ্জার বিষয়। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মানুষ যখন প্রত্যেকটা মানে যে একজন স্টুডেন্ট যখন ভালো স্টুডেন্ট হয় তখন তাকে সবকিছু একেবারে অলরাউন্ডার বানায় দেয়। সবকিছু পারবে। সে পড়াইতেও পারবে, বইও লিখতে পারবে। বাট একজন রাইটার হ্যাঁ, অবশ্যই একটা বই লিখতে হলে তার ওই ব্যাপারে ধারণা থাকা দরকার। খারাপ স্টুডেন্ট হইলে বা সে ওই ব্যাপারে ধারণা না থাকলে সে বই লিখতে পারবে না। কিন্তু একটা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট সে ওই ব্যাপারে জানে। লেটস সে যেকোনো একটা টপিকের ব্যাপারে জানে এবং তখন সে যখন বইটা মানে একজন রাইটার সে একই সাথে রাইটার হয় এবং হচ্ছে ভালো স্টুডেন্ট হয় এবং যে ফিকশন লেখে। সো গল্প উপন্যাস লেখা মানুষজন সে যখন হচ্ছে এই একাডেমিক বই লিখতে আসে তখন কিন্তু সে মানে জানে কিভাবে স্টোরিটা বিল্ড করতে হয়, কিভাবে স্টুডেন্টের অ্যাটেনশনটা গ্র্যাব করতে হয়। তা একই সাথে কিন্তু ২ টা জিনিস হয়। সে অ্যাটেনশন ও গ্র্যাব করতে পারে, স্টুডেন্টকে মজাও দিতে পারে প্লাস হচ্ছে সঠিক জিনিসটা দিতে পারে। সো আই থিংক রাজীব ভাই এই জিনিসটাই ট্রাই করছেন এখানে। আমি এইটা পুরোটা পড়ছি। টিফিন উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান এই ২ টা পুরোটাই পড়ছি। এখানে ৬ টা ৬ টা অধ্যায় ছিল। এটা হোপফুলি কোনো মানে ডিরেক্টলি তো এটাও পড়ব না। তারপরও পড়তেও পারি। I don't know অ্যাকচুয়ালি। আ এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বইটা উৎসর্গ করা হয়েছে ওইসব টিচারদের দেখেন। যারা প্রশ্ন করলে ক্ষেপে যান না, যারা ক্লাসে বলেন প্রশ্ন করো, যারা ছাত্রদের প্রশ্নের উত্তর দিতে না পারলেও এখন বলতে পারছি না পরে জানাবো বলার মতো ব্যক্তিত্ব ধারণ করেন সম্মানিত জীববিজ্ঞান শিক্ষকগণকে উৎসর্গ করা হয়েছে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার এটা আমার একটা স্টোরি মনে পড়ল। তো রাজীব ভাইয়া আ মোস্ট প্রবাবলি ২১ বা ২২ সালের দিকে বলতেছিলেন যে তার কোর্সের ভিতর বা সে যে ক্লাসগুলা নেয় সেগুলোর ভিতর এমন অনেক মানুষ আছে যাদের বয়স ৫০-৬০ বছর বা এরকম। মানে যাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে কোন সম্পর্ক নাই। তারাও তার ক্লাস করতেছে। জাস্ট বিকজ আ মানে তার ভাল লাগে বায়োলজি পড়তে। তো এইটা আমাদের ফিজিক্স বা কেমিস্ট্রি টিচারদের বা ম্যাথ টিচারদের ব্যর্থতা আমরা এরকম কোন আ কি বলে কালচার ক্রিয়েট করতে পারিনি। বাট অলরেডি উনি ক্রিয়েট করে ফেলছেন। এজন্য অনেক থ্যাংক ইউ। আর সবচাইতে আমার জন্য ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভাই আমাকে সুন্দর করে একটা অটোগ্রাফ দিয়ে দিছেন। লিখছেন যে, "হেলিকেস এনজাইমের মতো হও, জীবনের যত জটিলতা কেটে আলাদা করে দিবে।" সো মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে পড়ছে আমি অনেক আগে পড়ছি এটা। ঠিক মনে নেই। হেলিকেস এনজাইম মোস্ট প্রবাবলি আ ডিএনএ এর অ্যাপ্লিকেশন এর সময় বা ডিএনএ কাটে বা এই টাইপের কিছু একটা কাজ করে। সো সেরকম জীবনের জটিলতা কেটে আলাদা করে দিবে। I hope আমার জীবনের জটিলতা কেটে সব আলাদা হয়ে যাক এবং রাজীব ভাই আসলেই অসাধারণ লেখেন। I don't know এটা আমাকে কোনোভাবে স্পন্সর করে না, কোনো টাকাও দেয় না। জাস্ট বইটা পাঠানো হইছে। যদি আমাকে বলা হইতো যে বইটা কিনে নেওয়ার জন্য, তারপর আমি কিনে রিভিউ করতে পারতাম। সো দ্যাটস ইট। I hope আপনার কোনো ছোট ভাই-বোন থাকলে তাদেরকে আপনি গিফট হিসেবেও দিতে পারেন। আর নিজেও যদি বায়োলজি বা জীববিজ্ঞানের ইন্টারেস্ট থেকে থাকে, আপনি চাইলে পড়ে দেখতে পারেন। আশা করি আপনার এই যে টাকাটা বৃথা যাবে না। প্লাস হচ্ছে এগুলোর জন্য একটু শাউট আউট দিচ্ছি। রাজীব ভাই আসলে অসাধারণ লেখে। সবটা যে একেবারে মানে কি বলে? আমি এরকম বলতেছি না যে সেরা রাইটার, বাট ভালো লেখে উনি। তো বইগুলো পড়তে পারেন চাইলে। 'পাগলি', 'তোমার সঙ্গে ভ্যাবাচাকা জীবন কাটাবো', তারপর হচ্ছে 'চন্দ্রগ্রহণ', তারপর হচ্ছে 'সাইকো', তারপর হচ্ছে 'মানবী মানবী', তারপর হচ্ছে 'টু ডেজ'। আরো কয়েকটা বই আছে। আর ১ টা বা ২ টা বই মোস্ট প্রবাবলি আছে যেগুলো আমার কাছে এখন নাই। আমি পড়ছিলাম। ১ টা বা ২ টা থাকতে পারে, নাও থাকতে পারে। আমার ঠিক মনে পড়তেছে না। সো দ্যাটস ইট। আর কিছু বলব? হুম, দ্যাটস ইট। আ আবার থ্যাংক ইউ বায়োলজি টিচার্স আমাকে বইটা পাঠানোর জন্য। সো দ্যাটস ইট। দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তো সুস্থ থাকেন, ভালো থাকেন এন্ড সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।